অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীর মানুষ এখনকার মতো এত ব্যস্ত ছিল না, আর রাতের আকাশ ছিল অসংখ্য জলজলে তারায় ভরা, সেই অসীম আকাশের গভীরে একটি তারা ছিল, অন্য সব তারার থেকে সম্পূর্ণ আলাদা। আর একসময় সেই তারা আকাশ ছেড়ে নেমে আসে পৃথিবীর বুকে। ঠিক সেই মুহূর্তে রাতের আকাশ চিরে একটি উজ্জ্বল তারা খসে পড়ল। জঙ্গলের মাঝে এসে পড়তেই এক আশ্চর্য আলো ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই তা এক অপরূপ সুন্দরী রমণীতে রূপান্তরিত হল। আরে আরে, এ কি? আমি কোথায় এসে পড়লাম? এ তো মনে হচ্ছে পৃথিবী। আমি তো আকাশের তারা হয়েছিলাম, আর হঠাৎ করে এখানে চলে এলাম। এখানে কে আমাকে সাহায্য করবে? ভাই, আমাদের সাধনার সিদ্ধি পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। যে সাধনায় সিদ্ধি পেতে কয়েক দশক লেগে যেত, এখন আর সে সময় লাগবে না। এই তার আর মেয়েটাকে বলি দিলেই আমরা অমরত্ব পাব, চিরদিনের জন্য যৌবন ফিরে পাব। আকাশ আর পায়েলের প্রেমের কথা কাশীপুর গ্রামের কারো অজানা ছিল না। আকাশ, আমাদের সম্পর্কের কথা কি তোমার মা জানে? আমাদের ভালোবাসার কথা তো আর গোপন নেই, গ্রামের সবাই জানে, মাও হয়তো শুনেছে। তবে সত্যি বলতে আমাদের বিয়ের কথা এখনো মাকে বলা হয়নি। কেন? দেখো পায়েল, তুমি তো জানো আমার বাবা নেই। আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন। এখন তার শরীরটাও ভালো যাচ্ছে না, তাই বলতে পারিনি। তবে মায়ের শরীর একটু ভালো হলেই আমি খুব তাড়াতাড়ি তোমার কথা বলবো। আকাশ, শোন বাবা। এ কি মা, তুমি উঠলে কেন? তোমার শরীর তো এখনো ভালো হয়নি। শোন বাবা, তোর চিন্তায় আমার রাতে ঘুম হয় না। আমি না থাকলে তোর কি হবে? কে দেখবে তোকে? তাই আমি চোখ বুজার আগে তোর বিয়েটা দেখে যেতে চাই। তোর কি কোনো মেয়ে পছন্দ আছে? মা, আসলে তোমাকে অনেকদিন ধরেই বলতে চেয়েছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। আমি পায়েলকে অনেকদিন ধরে ভালোবাসি। পায়েল মানে ওই রমলা বোনের মেয়ে? হ্যাঁ মা, ওই। বেশ তো বাবা, তোর পছন্দই আমার পছন্দ। তা ডাক একদিন তাকে, কথা বলি। পায়েল, এই পায়েল, তুমি কোথায়? শোনো, আমি একটা খুব ভালো খবর নিয়ে এসেছি। আকাশ, এই সময় তুমি এখানে কেন? কি ব্যাপার? পায়েল, আমি মাকে আমাদের কথা বলেছি। মা রাজি হয়ে গেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। তোমার সাথে মা আলাপ করে কথা বলবে কিছুক্ষণ। বিয়ে? তোমার মা রাজি হয়েছেন আকাশ? তুমি হঠাৎ বিয়ের কথা বলতে এভাবে এখানে চলে এলে? পায়েল, সত্যি বলছি, মা রাজি আমাদের বিয়েতে। আমি ভীষণ খুশি। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। তুমি বলো, কবে মায়ের সঙ্গে দেখা করতে যাবে? আকাশ, তুমি এখন যাও, আমরা পরে কথা বলবো। আচ্ছা, তাহলে আমি অপেক্ষায় থাকলাম। পায়েল, তোর আর আকাশের ভালোবাসা তো অনেক দিনের, আমি সব জানি। আজ হঠাৎ কি হলো যে তুই আকাশের থেকে এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছিস? সে বিয়ের কথা বলল আর তুই এড়িয়ে গেলি। বৌদি, তুমি এই ব্যাপারে নাক গলিও না। আমি আকাশকে বিয়ে করতে পারবো না। ওর সংসারে শুধু কষ্ট আর অভাব। ওর মা অসুস্থ, ঘরটাও ঠিক নেই। এখন আমি সমীরকে পছন্দ করি। ওর অনেক টাকা, আরামের জীবন। আমি সেই জীবনটাই চাই। গরিবের ঘর আমার জন্য নয়। ডাক্তারবাবু, মাকে কেমন দেখলেন? অনেকদিন হয়ে গেল, কিছুতেই মা সুস্থ হচ্ছে না। আকাশ, তোমার মায়ের অবস্থা খুবই গুরুতর। রোগটা অনেকটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে। এখন আমার আর তেমন কিছু করার নেই। যা হওয়ার সবই এখন উপরওয়ালার হাতে।
এ কি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ আকাশ, এই সময়টাতে তুমি ওনার পাশে থাকো আর চেষ্টা করো ওনাকে সব সময় হাসি খুশি রাখতে। বাবা আকাশ, ডাক্তার কি বলল? তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে মা, তুমি একদম চিন্তা করো না। আমি বুঝতে পারছি তুই আমাকে শুধু সাহস দেওয়ার জন্যই এসব বলছিস, কিন্তু আমি জানি আমার দিন ফুরিয়ে আসছে। বাবা, একটা শেষ ইচ্ছা আছে, তা কি পূরণ করবি? এভাবে বলো না মা, তোমার যা ইচ্ছে আমাকে বলো, আমি তা পূরণ করব। আমি চোখ বোঝার আগে তোর বিয়েটা দেখে যেতে চাই, না হলে আমি মরেও শান্তি পাব না। আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করবি? আমার হাতে কিন্তু আর বেশি সময় নেই। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আজই আমি পায়েলের বাড়িতে গিয়ে বিয়ের কথা বলবো। আকাশ আর দেরি না করে সোজা পায়েলের কাছে চলে গেল। কি ব্যাপার আকাশ, হঠাৎ এভাবে চলে এলে? পায়েল, প্লিজ শোনো, আমার মায়ের শরীর খুব খারাপ, তিনি হয়তো আর বেশি দিন নেই। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি আমাদের বিয়েটা দেখে যেতে চান, এটাই তার শেষ ইচ্ছা। পায়েল, মা শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছেন, ওনার অবস্থা খুব খারাপ। চলো একবার আমাদের বিয়েটা ওনার সামনেই সেরে ফেলি। কিন্তু হঠাৎ করেই সেখানে এসে উপস্থিত হলো সমীর, পায়েলের নতুন ভালোবাসা। হে কি পায়েল, তুমি এখনো রেডি হওনি? আমাদের তো বিয়ের কেনাকাটা করতে যেতে হবে, দেরি হয়ে যাবে। বিয়ে? পায়েল, কার বিয়ে বলছো তুমি? বিয়ে তো তোমার আর আমার হওয়ার কথা পায়েল। পায়েল, এই ভিখারিটা এখনো এখানে আসে কেন? শুনে রাখো, পায়েল এখন আমার বাগদত্তা, আর দুদিন পরই আমাদের বিয়ে হবে। পায়েল, এসব কি শুনছি আমি? শোনো আকাশ, আমি সমীরকেই বিয়ে করব, তুমি এখান থেকে দূর হও। তোমার ওই অসুস্থ মায়ের সেবা করার সময় আমার নেই। সমীর, তুমি ভিতরে এসে একটু অপেক্ষা করো, আমি এখনই রেডি হয়ে নিচ্ছি। পায়েল, তুমি এটা কি করলে? আমাদের এতদিনের ভালোবাসা সবকিছু এভাবে শেষ করে দিলে। চোখ ভরা জল নিয়ে পায়েলের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল আকাশ। পা দুটো তাকে নিয়ে গেল জঙ্গলের নির্জন পথে। মনে ভয় আর দুঃখ, বাড়ি ফিরে মাকে কি বলবে? মা যদি জানতে চায় পায়েল কেন এলো না, কি বলবে সে? অতিরিক্ত ক্লান্তিতে যখন আর হাঁটার শক্তি রইল না, আকাশ এক গাছের নিচে বসে পড়ল আর দুঃখে ভেঙে পড়ে কাঁদতে লাগল। ঠিক সেই মুহূর্তে রাতের আকাশ ছিঁড়ে একটি উজ্জ্বল তারা খসে পড়ল। আরে আরে, আকাশ থেকে তারা খসে পড়ছে। মা ছোটবেলায় বলতো তারা খসার সময় যা চাওয়া হয় সেই মনের ইচ্ছা নাকি পূর্ণ হয়। আমি চাই আমার ভালোবাসা আবার আমার জীবনে ফিরে আসুক, কিন্তু তা কি আর সম্ভব? তার তো সামনে বিয়ে। আকাশ হতাশ হয়ে বসে রইল। আর ওদিকে সেই পড়ন্ত তারা ঘন জঙ্গলের মাঝে এসে পড়তেই এক আশ্চর্য আলো ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই তা এক অপরূপ সুন্দরী রমণীতে রূপান্তরিত হল। আরে আরে, এ কি? আমি কোথায় এসে পড়লাম? এ তো মনে হচ্ছে পৃথিবী। আমি তো আকাশের তারা হয়েছিলাম, আর হঠাৎ করে এখানে চলে এলাম। এখানে কে আমাকে সাহায্য করবে? দেখি, এই অচেনা পৃথিবীতে আমাকে সাহায্য করার জন্য কাউকে পাওয়া যায় কিনা। কিছুক্ষণ জঙ্গলের ভেতর হাঁটার পর হঠাৎই এক অদ্ভুত শব্দ শুনে সে থমকে দাঁড়িয়ে গেল। শীঘ্রই জঙ্গলের ঘন ঝোপঝাড়ের ভেতর থেকে রাগে গর্জন করতে করতে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর হিংস্র নেকড়ে। নেকড়ের ভয়ঙ্কর রূপ দেখে মেয়েটি ভয়ে কাঁপতে লাগলো
আর পরক্ষণেই প্রাণ বাঁচাতে দৌড় দিল। নেকড়েটিও গর্জন করতে করতে তার পিছু নিল। প্রাণপণে দৌড়াতে দৌড়াতে অবশেষে ক্লান্ত হয়ে মেয়েটি এক জায়গায় দাঁড়িয়ে হাঁপাতে লাগল। হঠাৎই তার নজর গিয়ে পড়ল গাছের নিচে চুপচাপ বসে থাকা আকাশের ওপর। ওই যে একজন মানুষ বসে আছে, আমি ওনার কাছে গেলে হয়তো সাহায্য পাবো। আকাশ যেখানে বসেছিল মেয়েটি দ্রুত সেই দিকেই এগিয়ে গেল। আমাকে একটু সাহায্য করবেন, আমি এখানে একদম একা, কাউকে চিনি না। আপনি কে? আপনার নাম কি? এত রাতে এই বিপজ্জনক বনে কি করছেন? আমার নাম এই কি বিপদ, আমার তো কোনো নাম নেই, কি নাম বলবো আমি? আর যদি বলি আমি আকাশের তারা ছিলাম, মানুষ কি তা বিশ্বাস করবে? কি হলো, চুপ করে আছেন কেন? কি ভাবছেন? আমি জ্যোতি। কিন্তু আপনাকে তো এই গ্রামে বা আশেপাশে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। যাই হোক, আমি এখন যাই, বাড়িতে আমার অসুস্থ মা অপেক্ষা করছেন। আরে দাঁড়ান, আপনি এভাবে আমাকে এই জঙ্গলে একা রেখে যেতে পারেন না। দাঁড়ান দাঁড়ান বলছি। এই শুনুন, থামুন, আপনি আমাকে একা রেখে চলে যেতে পারেন না, প্লিজ একটু দাঁড়ান। দেখুন, এই মুহূর্তে আমি কোনো মেয়েকে আর বিশ্বাস করতে পারছি না। আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমার পিছু নেবেন না। আমাকে যেভাবেই হোক এই জঙ্গল থেকে বেরোতে হবে, গ্রামের দিকে পৌঁছাতেই হবে, কারো না কারো সাহায্য আমার লাগবেই। তখনও জ্যোতি বুঝতেই পারেনি অন্ধকার জঙ্গলের আড়াল থেকে 4 জোড়া চোখ তার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রেখে চলেছে। ভাই, আমাদের সাধনার সিদ্ধি পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। যে সাধনায় সিদ্ধি পেতে কয়েক দশক লেগে যেত, এখন আর সে সময় লাগবে না। এই তার আর মেয়েটাকে বলি দিলেই আমরা অমরত্ব পাব, চিরদিনের জন্য যৌবন ফিরে পাব। কিন্তু দাদা, ওকে ধরতে গেলে আমাদের একটা চালাকি করতে হবে। সরাসরি গেলে তো ধরা দেবে না। ছোটে, তুই আগে আমাদের ডেরায় যা, আমি আমার সাধনায় পাওয়া ইচ্ছাধারী শক্তি দিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে ডেরায় নিয়ে আসছি। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে সেই তান্ত্রিক এক অপরূপ সুন্দরী রমণীতে রূপান্তরিত হল। আরে ওই তো একজন মানুষ দেখা যাচ্ছে, আশা করি উনি আমাকে একটু সাহায্য করবেন। আরে বোন, তুমি এত রাতেই জঙ্গলে কি করছো? প্লিজ আমাকে সাহায্য করুন, আমি এই জায়গায় সম্পূর্ণ অচেনা। আহা, বেশ তো, আমার বাড়ি কাছেই। চলো, আজ রাতটা আমার বাড়িতে বিশ্রাম নাও, কাল না হয় সব কথা শোনা যাবে। বেশ, তাহলে চলো। সরল মনে জ্যোতি তান্ত্রিকের ছলনায় বিশ্বাস করে ফেলল, আর নারীরূপ ধারণ করা সেই তান্ত্রিক তাকে নিয়ে এগোতে লাগলো নিজের গোপন ডেরার দিকে। মেয়েরূপী কাপালিকের সঙ্গে ডেরায় পৌঁছে তার ভাইকে দেখেই জ্যোতি ভয়ে শিউরে উঠল। তোমরা কারা? কেন আমাকে এখানে এনেছো? আমার মনে হচ্ছে তোমাদের উদ্দেশ্য ভালো নয়। ঠিকই বুঝেছো তুমি, আমরা তোমাকে এখানে এমনি এমনি আনিনি, আমাদের একটা উদ্দেশ্য আছে। ঠিক তখনই শয়তান কাপালিক তার আসল রূপ ধারণ করল। কি উদ্দেশ্য তোমাদের? কেন আমাকে এখানে এনেছো? আমরা সব জানি, তুমি সাধারণ মেয়ে নও, তুমি আকাশের তারা থেকে এসেছ। 500 বছর পর এমন সুযোগ আসে, আর আগামীকাল পূর্ণিমায় তোমাকে বলি দিলেই আমরা অমর হয়ে যাব। মৃত্যু আর আমাদের ছুঁতে পারবে না। রাত তখন প্রায় শেষ।
পূর্ব আকাশে ভোরের আভা ধীরে ধীরে ফুটে উঠছিল। ছোপে, দেরি করা যাবে না। যজ্ঞের সব আয়োজন করতে হবে। অনেক জিনিস এখনো জোগাড় করা বাকি আছে। ওই ঘরেই আটকা থাক, সময় হলে ওকে বের করে নিয়ে যাব। দুই শয়তান কাপালিক জ্যোতিকে ঘরের ভিতর বন্দি করে দরজা বন্ধ করে চলে গেল। জ্যোতি একা পড়ে রইল সেই অন্ধকারে। আমি কি করব এখন? এই পৃথিবীতে এসে কি আমাকে এভাবে মরতে হবে? না, এভাবে ভেঙে পড়লে চলবে না। হতাশা কোনো সমস্যার সমাধান করে না। এই বিপদের সময় মনকে স্থির রাখতে হবে। আমাকে ভাবতেই হবে কিভাবে এখান থেকে বেরোনো যায়। জ্যোতি বুদ্ধি করে ঘরের চালে টালি খুলে ফেলে আর সুযোগ বুঝে সেখান দিয়ে বেরিয়ে পালিয়ে যায়। রুদ্ধশ্বাসে দৌড়াতে দৌড়াতে জ্যোতি হঠাৎই রাস্তায় আকাশের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল, আর আকাশও ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্যোতি, তুমি এত তাড়াহুড়ো করে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। জ্যোতি, তুমি শান্ত হও। কি হয়েছে আমাকে সব খুলে বলো। জ্যোতি একটু ধাতস্থ হয়ে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করল। দেখো, আমি তোমাদের এই পৃথিবীর কোনো সাধারণ মেয়ে নই। তুমি হয়তো বিশ্বাস করলে না, আমি আকাশের তারা ছিলাম। গতকাল রাতে খসে পড়ে এই পৃথিবীতে নেমে এসেছি। এটা 500 বছর অন্তর একবারই ঘটে। দুই কাপালিক তান্ত্রিক আমাকে চিনে ফেলেছে। তারা আজ পূর্ণিমায় আমাকে বলি দিয়ে অমর হতে চায়। সেই জন্যই আমাকে তাদের ডেরায় বন্দি করেছিল। কোনোভাবে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। এখন আমাকে সাহায্য করো। তুমি ছাড়া এখন কাউকে আমি বিশ্বাস করতে পারছি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমার সাহায্যের ভীষণ প্রয়োজন আমার। এ তুমি কি বলছো? আমি কিছুই বিশ্বাস করতে পারছি না। আমাকে বিশ্বাস করো, আমি যা বলছি একদম সত্যি বলছি। দয়া করে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। ওরা হয়তো এতক্ষণে আমাকে খুঁজতে শুরু করে দিয়েছে। প্লিজ দেরি করো না। জ্যোতির আর্ত অনুরোধে আকাশ আর দেরি করল না। সে বুঝল এই মুহূর্তে জ্যোতিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়াই সবচেয়ে নিরাপদ। তাই তাকে সঙ্গে নিয়ে দ্রুত বাড়ির পথ ধরল। ওদিকে ডেরায় ফিরে জ্যোতিকে না দেখতে পেয়ে দুই শয়তান কাপালিক রাগে গর্জন করতে লাগল। তাদের রোষে যেন পুরো জায়গা কেঁপে উঠল। দাদা, মেয়েটা পালিয়েছে। আমাদের বড় ভুল হয়ে গেছে। ওকে শক্ত করে বেঁধে রেখে যাওয়া উচিত ছিল। পালাবে আর কোথায়? ওকে আমরা ঠিক খুঁজে বের করব। মাছ জাল ছিঁড়ে বেরোতে পারে, কিন্তু পুকুর ছিঁড়ে তো আর পালাতে পারে না। চিন্তা করিস না, কোথায় পালাবেও আমরা ওকে ঠিক খুঁজে পাব। এদিকে কিছুদিনের মধ্যেই পুরো গ্রামে রটে গেল আকাশ নাকি একটা অবিবাহিতা মেয়েকে নিজের ঘরে এনে তুলেছে, আর শুরু হলো নানা কানাঘুষো। একদিন গ্রামের মুরব্বীরা দল বেঁধে আকাশের বাড়িতে এসে হাজির হলো। তাদের মুখে ছিল কঠোরতা আর প্রশ্নের ছায়া। এটা কি শুনছি আকাশ? তুমি নাকি একজন অবিবাহিতা মেয়েকে ঘরে এনে রেখেছো? এমন কাজ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। কাকা, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। তবে আপনাদের দোষও নেই। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আপনাদের জানাতে পারিনি। আমাকে ক্ষমা করবেন। আমরা দুজন মন্দিরে বিয়ে করেছি। ও আমার বিয়ে করা বউ। জ্যোতি ভয়ে ভয়ে এতক্ষণ আকাশের পিছনে দাঁড়িয়েছিল, কিন্তু এই কথাগুলো শুনে তার চোখে এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। সে প্রেম ভরা দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি আমাকে সম্মান দেওয়ার জন্য এত বড় মিথ্যে বললে কেন? আমার মনে হচ্ছে তুমি সত্যিই আমার নিজের মানুষ। আহা, দেখো তো, আমরা খামোখা তোমাকে খারাপ ভাবছিলাম। বাহ, বৌমা তো বেশ সুন্দরী।
কর্তা বৌমার হাতের রান্না খাওয়ার নিমন্ত্রণ কিন্তু একদিন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। একদিন আপনাদের সবাইকে ডেকে খাওয়াবো। বাহ, কি অপরূপ সুন্দরী! মনে হচ্ছে যেন স্বর্গ থেকে নেমে এসেছে। লজ্জায় জ্যোতির মুখ লাল হয়ে গেল। সে চুপচাপ মাথা নিচু করে রইল। এভাবে সময় ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। আকাশের যত্ন আর ভালোবাসায় জ্যোতির মন ভরে উঠল, আর ধীরে ধীরে দুজনেই একে অপরকে ভালোবেসে ফেলল। আর ওদিকে বিয়ের পর শ্বশুরবাড়িতে বসেছিল পায়েল। তখন পায়েলের বৌদি এলো পায়েলকে খবর দিতে, পায়েল, টাকার লোভে তুই আকাশকে ছেড়ে দিয়ে বিয়ে করে নিলে, আর এখন শুনছি আকাশ যে মেয়েটাকে বিয়ে করেছে সে নাকি অপূর্ব সুন্দরী। সবাই বলছে সে যেন স্বর্গ থেকে নেমে আসা অপ্সরা। দেখ, যাকে তুই ছেড়ে দিলি তাকে সে আপন করে নিলে, তার সৌন্দর্যের কাছে তুই কিছুই না। কথাগুলো বলে পায়েলের বৌদি সেখান থেকে চলে গেল। পায়েল তখন নিশ্চুপ, যেন নিজের ভুলের কথা ভাবছে। না, এটা হতে পারে না। আকাশের ভালোবাসা এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে না। আকাশ এত তাড়াতাড়ি আমাকে ভুলে যেতে পারে না। আমি মস্ত বড় ভুল করেছিলাম রাহুলকে বিয়ে করে। আমি আকাশের সামনে গিয়ে দাঁড়াবো, ও আবার আমাকে নিশ্চয়ই আপন করে নেবে। আমি আর দেরি করব না, আমি এখনই আকাশের কাছে যাব। আকাশ বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ পায়েল এসে তার সামনে দাঁড়িয়ে গেল। পায়েল, তুমি হঠাৎ এখানে কেন এসেছো এখানে? আকাশ, আমি ভুল করেছি। সত্যি আমি তোমার সাথে অন্যায় করেছিলাম। আমি আমার ভুল শুধরাবো। তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। আমি আবার তোমাকে ভালোবাসা দেব। তার হয় না পায়েল। মানুষ সব কিনতে পারে, কিন্তু সময় কখনো কিনতে পারে না। কেন হয় না আকাশ? তুমি কি আমাকে ভুলে গেছো? আমরা 7-8 বছর ভালোবেসেছি। আমাদের পথের কাঁটা তোমার বউ তো। আমি তাকে ঘাড় ধরে বের করে দেব, তাহলেই সব ঠিক হয়ে যাবে। পায়েল, তুমি আমার বউকে অপমান করতে পারো না, সে অধিকার তোমার নেই। আমি আমার বউকে নিয়ে সুখে আছি। তুমি চলে যাও এখান থেকে, আর কখনো এখানে এসো না। তুমি তোমার নিজের জীবন নিয়ে বাঁচো, আর আমাকেও আমার মতো করে বাঁচতে দাও। পায়েলের দু চোখে জল ভরে উঠল। কাপা হাতে চোখের জল মুছতে মুছতে সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। অজান্তেই পাঁচিলের ওপারে ভিতরে দাঁড়িয়ে জ্যোতি তাদের পুরো কথোপকথন শুনে ফেলল, আর তার মনে গভীর কিছু অনুভূতি জেগে উঠল। আমি জানি আকাশ, তুমি আমাকে খুব ভালোবাসো। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাদের এই ভালোবাসা পূর্ণতা পাবে না। আমাকে নক্ষত্রলোকে ফিরে যেতেই হবে। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। সময় যেন অজান্তেই এগিয়ে চলল। আজই আমি জ্যোতিকে আমার ভালোবাসার কথা জানাবো। আকাশ খুশি খুশি মনে জ্যোতির কাছে এসে দাঁড়ায়। জ্যোতি, আমি আসলে আকাশ, আমার তোমাকে কিছু বলার আছে। মনে হচ্ছে আমি যা বলতে চাইছি জ্যোতিও হয়তো সেটাই বলতে চায়। হ্যাঁ হ্যাঁ জ্যোতি, বলো, কি বলবে বলো। আকাশ, তুমি তো জানো আমি নক্ষত্রলোক থেকে এসেছি। আমার ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। আগামীকাল নক্ষত্রলোকের সেই দরজা খুলবে, তাই আমাকে কালই চলে যেতে হবে। জ্যোতি, তুমি কি বলছো? এভাবে হঠাৎ চলে যাবে? আর কদিন থেকে যাও না, এত তাড়াতাড়ি কেন চলে যাবে? তাছাড়া না আকাশ, আমি যদি আর থাকি তাহলে আর কোনোদিন নক্ষত্রলোকে ফিরে যেতে পারবো না। আমাকে আগামীকাল যেতেই হবে। আমাকে ক্ষমা করে দিও আকাশ, হয়তো এটাই আমাদের ভাগ্য। এই কথা বলেই জ্যোতি আর এক মুহূর্ত দাঁড়ালো না, ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আকাশের মনে যেন সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। সে অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। আকাশ আর নিজেকে সামলাতে পারল না, সে ভেঙে পড়ল। তার চোখে ভেসে উঠল অশ্রু। হে ভগবান, আমাকে আর কত কষ্ট দেবে? আমার কপালে কি ভালোবাসা লেখা নেই?
আমি পায়েলকে ভালোবাসলাম, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করল। তারপর জ্যোতি এলো আমার জীবনে, আর সেও আমাকে ছেড়ে চলে যাবে। যদি সবাই চলে যাওয়ারই হয়, তবে কেন তাদের আমার জীবনে আনো? কেন বারবার আমাকে এই কষ্ট সহ্য করতে হয়? আকাশ, আমি চাইলে থাকতে পারতাম, কিন্তু তাতে তোমার প্রতি আমার টান আরও বেড়ে যেত। তখন আর নিজেকে সরাতে পারতাম না, তাই আমাকে চলে যেতেই হবে। পরদিন জ্যোতি একা একা সেই জঙ্গলে এসে দাঁড়ালো। আজই নক্ষত্রলোকে ফিরে যাওয়ার দিন। আজ এই জঙ্গলেই নেমে আসবে নক্ষত্রযান তাকে নিয়ে যাওয়ার জন্য। জ্যোতির মন যেন কষ্টে মোচড় দিচ্ছিল। প্রতিটি মুহূর্তে তার হৃদয় ভারী হয়ে উঠছিল। আজ আকাশকে শেষবার দেখার সুযোগটাও পেলাম না। সকালে কোথায় যেন চলে গেছে। হয়তো আমার বিদায় সহ্য করতে পারবে না বলে কোথাও লুকিয়ে কাঁদছে। এমন সময় আকাশের দিকে তাকিয়ে জ্যোতি দেখল পরিষ্কার আকাশের বুক চিরে তার নক্ষত্রযান ধীরে ধীরে জঙ্গলের দিকে নেমে আসছে। জ্যোতি সেদিকেই লক্ষ্য রেখে এগোতেই ঠিক তখনই সেই দুই শয়তান কাপালিক সামনে এসে জ্যোতির পথ আটকে দাঁড়ালো। তাদের চোখে ছিল ভয়ঙ্কর হিংস্রতা। এইবার কোথায় পালাবি? আমাদের হাত থেকে এবার আর বাঁচতে পারবি না। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে নক্ষত্র লোকে ফিরে যেতে দাও, দয়া করে আমাকে যেতে দাও। জ্যোতির কথা শেষ হতেই হঠাৎই দুটো বড় বড় পাথর ছুটে এসে দুই কাপালিকের মাথার পেছনে আঘাত করল। পাথরের আঘাতে সঙ্গে সঙ্গে দুই কাপালিক মাটিতে লুটিয়ে পড়ল। আকস্মিক এই ঘটনায় জ্যোতি বিস্ময়ে তাকিয়ে রইল। আর ঠিক তখনই গাছের আড়াল থেকে আকাশ বেরিয়ে এলো। আকাশ, তুমি এসেছো, তুমি আবারও আমাকে রক্ষা করলে। আমি সত্যিই তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। জ্যোতি, তুমি যদি আমার কাছে থাকতে তবে সারা জীবন তোমাকে আগলে রাখতাম, কিন্তু সেটা আর সম্ভব নয়। তবুও আজ কিছু কথা না বললে হয়তো কোনো দিন বলা হবে না। জ্যোতি, তুমি আমার জীবনে এলে আর সব কিছু বদলে গেল। আমি চাইতাম তুমি আমার কাছেই থাকো, কিন্তু জানি সেটা সম্ভব নয়। তাই আজ বলেই ফেলি, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার জীবন ভাবতেই পারি না। আজ তোমাকে কথাগুলো বলে ভীষণ হালকা লাগছে। নক্ষত্রলোকে তুমি ভালো থেকো, চলি। মন ভেঙে চুরমার হয়ে আকাশ নিঃশব্দে জঙ্গলের পথ ধরে বাড়ির দিকে হাঁটতে লাগল। হঠাৎই এক অদ্ভুত যান্ত্রিক আওয়াজ কানে আসতেই আকাশ থমকে দাঁড়িয়ে উপরের দিকে তাকালো। আকাশ দেখল নক্ষত্রযান জ্যোতিকে সঙ্গে নিয়ে আকাশ ভেদ করে দূরে সরে যাচ্ছে। যতক্ষণ দেখা যায় ততক্ষণ সে তাকিয়ে রইল। আকাশের যেন ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সে যেন পাথর হয়ে গেছে। হঠাৎই একটা আওয়াজ কানে আসতেই সে চমকে উঠল। মনে হলো কেউ যেন তাকে নাম ধরে ডাকছে। আকাশ, আকাশ, আকাশ। কণ্ঠস্বরটা যেন ধীরে ধীরে আরও এগিয়ে এসে আরও স্পষ্ট হয়ে উঠল। সেই দৃশ্য দেখে আকাশের আনন্দে পাগল হয়ে যাওয়ার উপক্রম হল। তার চোখে ভেসে উঠল অশেষ উচ্ছ্বাস। ধীরে ধীরে জ্যোতি আকাশের সামনে এসে দাঁড়ালো। তার চোখে তখন শুধু ভালোবাসার অশ্রু আর লজ্জা লজ্জা ভাব। দুজন একে অপরের বুকে আশ্রয় নিল। ভালোবাসার সেই আলিঙ্গনে যেন সব কষ্ট মিলিয়ে গেল। আজ দুটি মন মিলেমিশে একাকার হয়ে যাক, সব দূরত্ব, সব বাধা হারিয়ে যাক এই ভালোবাসার কাছে। জ্যোতি, তুমি গেলে না? যাব কিভাবে আকাশ? তোমার ভালোবাসা আমাকে এমনভাবে বেঁধে ফেলেছে যে দূরে যাওয়ার কথা ভাবতেও পারছি না। জ্যোতি, তাহলে কি তুমি আর কোনোদিন
নক্ষত্রলোকে ফিরে যেতে পারবে না? যাবো গো যাবো, আর তোমাকেও সঙ্গে করে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনবো। আমার মা তোমাকে দেখলে ভীষণ খুশি হবে। দেখো আমার মা কি পাঠিয়েছে। এটা কি? এটার সাহায্যে আমি নক্ষত্রলোকে সংকেত পাঠাতে পারবো। তখনই নক্ষত্রযান এসে যাবে আর আমরা যখন খুশি যাওয়া আসা করতে পারবো। জ্যোতি, দেখো, তুমি নক্ষত্রলোকে আকাশের তারা হয়েছিলে, আর এই পৃথিবীতেও তুমি আকাশের তারা হয়েই রয়ে গেলে। বন্ধুরা, প্লিজ এক্ষুনি ভিডিওটা হাইপ করে দাও আইকন বারে গিয়ে। এই গল্পটা তোমাদের কেমন লাগলো এখনই কমেন্ট করে জানাও। আর দেরি না করে চটপট লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি। তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের মতামত লিখে ফেলো।